ছাত্র হিসেবে স্বয়ং নিজের মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উমায়ের হোসেন শুভ্রকে দেখে রীতিমতো ভড়কে গেল তুলি। নাক বেয়ে ঘাম ছুটে গেল তার। তুলি আর চোখে শুভ্রর দিকে তাকালো। শুভ্রর মুখ দেখে বোঝা গেল সে নিজেও কিছুটা বিব্রত। যতই মায়ের বান্ধবীর মেয়ে হোক, তুলি তার ছাত্রী। সেদিন তুলিকে ভাইবা টেবিলে যাচ্ছে তাই বলে অপমান করার পর আজকে এমন একটা অবস্থায় দুজন মুখোমুখি হবে, শুভ্রর নিজেরও সেটা কল্পনার বাইরে ছিল। শুভ্র সবার কথার ফাঁকে তীক্ষ্ণ চোখে তুলিকে দেখে যাচ্ছে। তুলি সম্পর্কে শুভ্রর একটি কিঞ্চিৎ ধারণা তৈরি হয়েছে। সেটা হলো তুলি মেয়েটা বড্ড নাছোড়বান্দা। বন্ধুদের সঙ্গেও তার বড্ড তিরিং বিরিং স্বভাব। এমন একজন মেয়েকে শুভ্রর মতো বিচক্ষণ পুরুষ কিছুতেই নিজের বউ বানাবে না। শুভ্র নিজের সিদ্ধান্ত মনে মনে ঠিক করে ফেললো। ছাদে দুজনকে আলাদা কথা বলতে দেওয়া হলে তুলি ভালো মন্দ জিজ্ঞেস করার ধার ধরল না, সোজা বলে বসলো। স্যার, আপনার মুখ দেখেই আমার মনে হচ্ছে আপনার আমাকে খুব একটা পছন্দ হয়নি। আপনি চিন্তা করবেন না, আমার বিয়ে করতে হবে না আপনাকে। অ্যাকচুয়ালি আমি বিয়ে করব না। আপনি এখন নিচে গিয়ে বলবেন আমাকে আপনাদের পছন্দ হয়নি, কারণ হিসেবে বলবেন আমি দেখতে তেমন একটা সুন্দর নই, আপনার গায়ের রঙের সঙ্গে আমার গায়ের রংটা বেমানান। শুভ্র চোখের চশমা ঠিক করে বেশ গাঢ় চোখে তুলির দিকে তাকালো, ভ্রু নাড়িয়ে জবাব দিল। আমি মিথ্যা বলি না। তাছাড়া গায়ের রং নিয়ে সুন্দর বিবেচনা করতে নেই, এটা অন্যায়। তুলি বিরক্ত হলো কিছুটা, মুখ স্বাভাবিক রাখতে চাইছে কিন্তু বারবার রাগ মুখে প্রকাশ পেয়ে যাচ্ছে। তুলি নিজেকে সামলে বলল, কারো ভালোর জন্য একবার মিথ্যে বললে আল্লাহ গুনাহ দেন না। শুভ্র এবার রাখলো। মেয়েটা তো ভারী বেয়াদব, কথায় কথায় কেমন চোখ রাঙাচ্ছে, শুভ্রকে চোখ রাঙাচ্ছে। এই মেয়ের সাহস দেখে অবাক শুভ্র। নিজে বিয়ে করতে চাইছে না আর দোষ চাপাতে চাইছে শুভ্রর উপর। শুভ্র রেগে বলল, তুমি ভীষণ বেয়াদব একজন মেয়ে। নিজেকে শোধরাতে পারলে তবেই বিয়েতে বসবে। আমি কারণ হিসেবে কি বলবো আমার ভাবা হয়ে গেছে। কথাটা বলে শুভ্র চলে আসতে নিচ্ছিল। তুলি আগ বাড়িয়ে কিছু বলতে যাবে, তার আগেই নিজেই নিজের শাড়ির কুচিতে পা বেজে পড়ে যেতে নিচ্ছিল। তবে ধরে ফেললো শুভ্র। ভয় পেয়ে তুলি চোখ খিচে শুভ্রর গলা ঝরিয়ে ধরে রেখেছে। শুভ্র খানিক পর হুঁশে ফিরল। ধরেছে কোথায়? সোজা তুলির উন্মুক্ত কোমরে। শুভ্রর হাতে ঠান্ডা কিছুর স্পর্শ পেতেই তাকালো। তুলির কোমরে নিজের হাত দেখে সঙ্গে সঙ্গে ছিটকে সরে দাঁড়ালো। তুলি নিজেকে ঠিকঠাক করে সোজা হয়ে দাঁড়ালো। ঘটনাটায় দুজনের জন্যই অস্বস্তিকর অবশ্য। শুভ্র চশমা ঠিক করে বলল, আই এম সরি, সম্পূর্ণ ব্যাপারটাই অনেক অনিচ্ছাকৃত। পরের বার। তুলি সঙ্গে সঙ্গে লজ্জায় অস্বস্তিতে দৌড়ে ছুটে গেল নিচে। শুভ্র থমকে গেল। তুলি এভাবে দৌড়ালো কেন? লজ্জা পেল নাকি শুভ্রকে পুরুষ রূপী পশু ভাবলো? ভাবলো কি শুভ্র সুযোগ নিয়েছে? ছিছি, শুভ্র নিজের ছাত্রীর সঙ্গে এমন কিছু করার কল্পনাও করবে না কখনো। শুভ্রর এতটাও খারাপ দিন আসেনি। শুভ্র তারপর চশমা শার্টের আস্তিন দিয়ে ভালো করে মুছে আবারও চোখে পড়ে নিয়ে ধীরে সুস্থে নিচে নামলো। নিচে নেমে দেখা গেল তুলি বসে আছে সবার সামনে। শুভ্রর মা তুলিকে নিজের আনা মিষ্টি খাইয়ে দিচ্ছেন। পাশেই তুলির মা শুভ্রর মায়ের সঙ্গে রাজ্যের খাতিরদারের আলাপ জমিয়েছেন। শুভ্র গিয়ে মায়ের পাশে বসলো, তারপর মায়ের এক হাত চেপে ধরলো। শুভ্রর মা ছেলের দিকে তাকালেন। তুলি শুভ্রকে দেখে আড়ষ্ট হয়ে বসে থাকলো কিছুক্ষণ, পরেই কাজের বাহানা দিয়ে ছুটে পালালো সেখান থেকে। শুভ্র মায়ের কানের কাছে ফিসফিস করে বলল, আম্মু, আমার এই বিয়ে নিয়ে কথা আছে তোমার সঙ্গে। আমরা আপাতত বাসায় যাই। শুভ্রর মা মুহূর্তেই ধরে ফেললেন ছেলের মনের খবর। মিষ্টির প্লেট টেবিলে রেখে ছেলের দিকে ঝুঁকে এসে ফিসফিস করে বললেন, খবরদার শুভ্র, বিয়ে ভাঙার চেষ্টা করলে তোকে আমি মেরে ভর্তা বানিয়ে দিব। আমার ছোটবেলার শখ, আমার প্রিয় বান্ধবীর মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিয়ে আত্মীয়তা করব। আজ যখন সুযোগ এসেছে আমি এটা কোনোভাবেই যেতে দিচ্ছি না। তুই বিয়ে করবি আর তুলিকেই করবি। যা এখন আমার সামনে থেকে, ড্রাইভারকে গাড়ি বের করতে বল, আমাদের কথাবার্তা শেষ। শুভ্র মায়ের ধমকি হুমকি শুনে একটা ঢোক গিলে। বরাবরই মায়ের মুখের কথা তার কাছে বেদ বাক্যের ন্যায়। মায়ের মুখের ওপর কেন যেন শুভ্র না করতে পারে না। এত বড় হয়ে গেছে, একটা স্বনামধন্য মেডিকেল কলেজে চাকরি করছে, কত ডাক্তার তার আগে পিছে ঘুরে, আর সেই শুভ্র তার মায়ের কথায় রীতিমতো উঠবস করে।
মায়ের সামান্য অসুস্থতায় অস্থির হয়ে যায় শুভ্র, অথচ এই হাতে কত ক্রিটিক্যাল রোগী অবলীলায় সামলিয়েছে সে। মায়ের প্রতি তার এই দুর্বলতার সৃষ্টি হয়েছে শুভ্রর বাবা মারা যাওয়ার পর। বাবা মারা যাওয়ার পর শুভ্রর মা একদম একা হয়ে যান, চুপচাপ থাকতে শুরু করেন। শুভ্র তখন ছোট, 12 বছরের বাচ্চা। মাকে হাসতে দেখতে তার ইচ্ছে হতো, তাই তারপর থেকেই শুভ্র মায়ের আশেপাশে ঘুরঘুর করত। মায়ের সুবিধা অসুবিধার দিকে সেই ছোট থেকেই শুভ্রর নজর। ছোট শুভ্র তখন থেকেই বড্ড দায়িত্ববান, মায়ের প্রতি যত্নবান হয়ে ওঠে। শুভ্রকে বিদায় দেওয়ার জন্য তুলিকে আলাদাভাবে বলা হলো। শুভ্র গাড়িতে উঠবে, তুলি এসে দাঁড়ালো শুভ্রর পাশে। শুভ্র তাকালো, তুলি বলল, সরি ভাইবা টেবিলে প্লিজ এসব কিছু মনে রাখবেন না। শুভ্র চশমা সোজা করলো, তারপরও আর চোখে বান্ধবীর সঙ্গে গল্প করা আম্মুর দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, চাইলেও মনে রাখা যাবে না। আমাদের আজকে দেখা হওয়াটা মেডিকেল কলেজ অবধি যেন না আসে। ওটা আমার কাজের জায়গা আর তোমার শেখার জায়গা। আমি চাই না আমাদের দুজনের লাইফের আজকের ঘটনাটা প্রভাব ফেলুক। ক্লাসে আমরা অচেনা হয়েই থাকবো। আই থিঙ্ক ইউ গট ইট। তুলি মাথা নাড়ালো বাধ্য মেয়ের ন্যায়। শুভ্র ডাকলো, আম্মু দেরি হচ্ছে আমাদের, চলো। শুভ্রর মা গলা জড়িয়ে কোলাকুলি করলেন বান্ধবীর সঙ্গে। একটু এগিয়ে এসে তুলিকে জড়িয়ে ধরলেন, কপালে চুমু খেয়ে দরদ মাখা গলায় বললেন, দ্রুত আমার ঘরে মেয়ে হয়ে আয়। দুজন মিলে এই শুভ্র ফুব্রকে একদম সোজা করে ফেলবো, একদম ডান্ডা মেরে ঠান্ডা। তুলি অপ্রস্তুত হয়ে আর চোখে শুভ্রর দিকে তাকালো। তুলি মারবে ডান্ডা, তাও শুভ্র স্যারকে। এর আগেই নিজেই না অজ্ঞান হয়ে যায়। শুভ্র খুব স্বাভাবিক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। বলল সে, আমার 14 গোষ্ঠী পরে উদ্ধার করো আম্মু, আমার দেরি হচ্ছে। কালকে আমার মেডিকেল আছে, কিন্তু তুমি আমার চাকরি খাবে আম্মু। শুভ্রর মা হালকা হেসে তুলির দিকে তাকালেন, মুখ ভেঙে বললেন, জ্বালিয়ে ছাড়খাড় করছে ছোট থেকেই। তুই এলে এবার আমার রক্ষা। আজকে তাহলে আসি। তুলি হালকা হেসে তাদের বিদায় দিল। শুভ্র যাবার আগে তুলিকে ভালোভাবে একবার দেখে নিল। মেয়েটার প্রতি তেমন আকর্ষণ বোধ করছে না শুভ্র। কিভাবে এই মেয়ের সঙ্গে ভবিষ্যতে সে সংসার করবে কে জানে। আম্মু তুমি আমার সঙ্গে কিন্তু জোর জবরদস্তি করছো। মেয়েটা আমার ছাত্রী, কিভাবে আমি তাকে বিয়ে করব? আমার রেপুটেশনের প্রশ্ন এখানে আম্মু। শুভ্রর মা আরাম করে সোফায় বসে পান বানালেন, তারপর একটা পান নিজে খেয়ে আরেকটা পান শুভ্রর দিকে এগিয়ে দিয়ে বললেন, পান খাবি শুভ্র? এটা খাসিয়া পান, খুব তেজ, তোর মাথা ঠান্ডা হবে। শুভ্র একদম হতভম্ব, চোখ বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে বলল, অসম্ভব আম্মু। তুমি এই মুহূর্তে আমার জীবন মরণ প্রশ্নে আমাকে পান সাধছ? সিরিয়াস। শুভ্রর মা আফরোজা বেগম হালকা শব্দে হাসেন, হাত দিয়ে সোফায় তার পাশের জায়গাটা দেখিয়ে বললেন ছেলেকে, রাগ করিস না, আয় আমার পাশে এসে বস। কতদিন তোর মাথায় হাত বুলিয়ে দেই না? আয় আমার কোলে মাথাটা রাখ। শুভ্র মায়ের এক কথায় দরদর করে গলে গেল, তবুও মুখ ফুলিয়ে থাকলো। আশেপাশে চেয়ে চুপচাপ মায়ের কোলে মাথা রেখে সোফায় 2 পা তুলে একদম শুয়ে পড়ল। আফরোজা ছেলের চুলে হাত বুলান, কপালও টিপে দেন, তারপর চুল টেনে দিতে দিতে বলেন, আগে শুনতাম ডাক্তার হলে মাথায় চুল থাকে না, সব ঝরে পড়ে। তুই পড়াশোনা থাকে সেখানে, কিন্তু তোর বেলায় ব্যাপারটা উল্টো হলো কেন শুভ্র? চুল তো আগের মতোই। শুভ্র মায়ের কথা শুনে অলক্ষে হাসলো, তারপর আবারও মুখ ফুলিয়ে বলল, তুমি কিন্তু কথা ঘুরাচ্ছ আম্মু। আমার বিয়ে নিয়ে কথা হচ্ছিল। আফরোজা বেগম এবার কিছুটা গম্ভীর হলেন। ছেলের কপালে আদুরে হাত বুলিয়ে দেওয়ার এবার ক্ষয়ে এলো। তিনি সামনে তাকালেন, বড্ড আনমনা হয়ে বললেন, তুলির মায়ের সঙ্গে আমার সম্পর্কটা স্রেফ বন্ধুত্ব ছিল না শুভ্র, এর চেয়েও বেশি কিছু ছিল। সেটা আমি বুঝতে পারলাম আমার বিয়ের পরে। আমাদের লুকিয়ে বিয়ে ছিল, ভেবেছিলাম দুজন নিজের পায়ে দাঁড়ানোর পর নিজেদের পরিবারকে জানাবো। তবে সমস্যা হলো অন্য জায়গায়। সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে তুই বিয়ের পরপরই আমার পেটে আসিস। আমি তখন ঘাবড়ে গিয়েছিলাম শুভ্র। কোথায় যাব, কাকে বলবো? বাবা মায়ের সম্মান, সমাজ, সব কিছু কেমন বাঘের ন্যায় তাড়িয়ে বেড়াতে লাগলো আমায়। তোর বাবা তখন সবে ছাত্র মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে ওই গুটি কয়েক টিউশনি হাতে ছিল। তবে সেটার অর্ধেক তোর বাবার দিতে হতো তার গ্রামে, আর বাকি অর্ধেক নিজের জন্য। ঠিক এমন একটা অবস্থায় আমরা দুজন সেই সময় সিদ্ধান্ত নিলাম বাচ্চাটা আমরা রাখবো।
নিজেদের স্বার্থে আমরা তোকে মেরে ফেলতে পারি না শুভ্র। তারপর ওর কাহিনী খুব মারাত্মক ছিল। তোর নানু জেনে যান আমার প্রেগনেন্সির কথা, তারপর ধীরে ধীরে গোটা পরিবারও জেনে যায় তোর মা একজন কলঙ্কিনী। সে সময় আমার উপর দিয়ে কি গেছে আমি তোকে বোঝাতে পারবো না শুভ্র। আমাদের বিয়ের কথা একমাত্র তুলির মা ইয়াসমিন জানতো। তাকে এটা জিজ্ঞাসাবাদ করাই সে বলে দেয় বাচ্চাটা ওমরের। তুই তো জানিসই আগে তোর বাবাদের অবস্থা খুব একটা ভালো ছিল না। ওদের পরিবার নুন আনতে পান্তা ফোড়া এমন ছিল। আমাদের পরিবার তখনকার সময় বেশ সচ্ছল প্রভাবশালী। তোর নানা আমাকে ছোট জাতের সঙ্গে সংসার করতে দেবেন না। তোর বাবাকে ছাড়ার জন্য আমার উপর অনেক অত্যাচার করানো হতো প্রতিদিন। বাচ্চা নষ্ট করার পেছনে সবাই হাত ধুয়ে পড়েছিল। একদিন আমার অবস্থা দেখে তোর বাবাও কেঁদে উঠে বলে তাকে নাকি আমার এখন ছেড়ে দেওয়া উচিত। আমরা নাকি একজন আরেকজনের জন্য তৈরিই না। এই কথা আমার যে কি গায়ে লাগলো শুভ্র। তাৎক্ষণিক আমি শুধুমাত্র আমার কাগজপত্র সার্টিফিকেট নিয়ে পালিয়ে আসি তোর নানার বাসা থেকে। উঠি সোজা তোর বাবার ম্যাচে। তোর বাবা ম্যাচে একা থাকতেন, কিন্তু ছেলেদের ম্যাচে আমাকে দেখে তিনি খুব অবাক হয়েছিলেন। সব শোনার পর সে দিশেহারা, তবুও মানুষটা আমার হাত ছাড়েনি। শক্ত করে ওই হাত চেপে ধরে ম্যাচ থেকে বেরিয়ে আসে। আমরা এক রুমের বাসা নেই। আর্থিক অবস্থার দিকে আমাদের অবস্থান ছিল খুবই শোচনীয়। কতবেলা প্রায় না খেয়েই থাকতাম। তখন তুলির বাবা আমাদের দুজনের জন্য একটা চাকরির ব্যবস্থা করে দেন। আমি রান্না করতে পারতাম না, রান্নার গন্ধ শুনলেই বমি করতাম। তাই তুই হওয়া অবধি ইয়াসমিন প্রতিদিন আমাকে রেঁধে পাঠাতো। তুই হওয়া থেকে শুরু করে আজকে এই অবস্থানে আমরা আছি, সব কিছুর পেছনে ইয়াসমিন আর ইয়াসমিনের স্বামী অজিত ভাইয়া। এক সত্যিকারের বন্ধুর মতো আমাদের আগলে রাখছিল তারা। জীবনের বিপরীত মুখে স্রোতে আমাদের পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিল। আজ তোর বাবা নেই, তবুও ইয়াজিদ ভাই তোকে নিজের ছেলের মতোই দেখতেন। কিন্তু ওদের ট্রান্সফার হওয়ার পর আমাদের তেমন দেখা সাক্ষাৎ হতো না। ইয়াজিদ ভাই বিদেশ চলে যাওয়ার পর ইয়াসমিন নিজের বাচ্চা সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর আমিও তোর বাবা মারা যাওয়ার পরে একদম ঘরবন্দি হয়ে গেছিলাম। আজ এত বছর পর এমন এক সুযোগ পেয়ে আমি এই সুযোগ হাতছাড়া করতে চাইছি না। আমাদের জীবনের উপর ওদের প্রতিদান হয়তো আমি দিতে পারবো না, কিন্তু ইয়াসমিনের ওই মেয়েকে আমি আমার ঘরের বউ করে এনে মেয়ে হিসেবে রাখতে চাই। এটুকু আল্লাহ আমাকে করার সাধ্য দিয়েছেন, না হলে আজ তোর বাবা আর আমি পথে। আফরোজা আর বাকি কথা শেষ করতে পারলেন না, হাউ করে কেঁদে উঠলেন। শুভ্রর চোখে জল। মায়ের দুঃখ সে কখনোই জানতো না। মা তার ভীষণ চাপা স্বভাবের। আজ এত কথা শুনে শুভ্রের কষ্টে বুকটা কেমন যেন জ্বালা করছে। মায়ের দুঃখগুলো তো সে শুষে নিতে পারবে না, তার চেয়ে বরং কমানোর জন্য একটা চেষ্টা করুক। শুভ্র মায়ের কোল থেকে উঠে বসলো। মাকে দুহাতে বুকে জড়িয়ে নিয়ে মাথায় হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করলো। এক পর্যায়ে খুব নরম স্বরে বলল, তোমার ঋণ আমি শোধ করবো আম্মু, তাতে যাই হয়ে যাক। কেঁদো না। আরে কান্না থামাও না, এত কাঁদতে আছে। কথায় কথায় আজকাল শুধু কাঁদো। হয়েছে, থামো। শুভ্র মোবাইল হাতে নিয়ে বসে আছে বিছানার উপর। মাকে সে কথা দিয়েছে তুলির সঙ্গে একটা সখ্যতা করার চেষ্টা করবে সে, কিন্তু কিভাবে করবে লজ্জা লাগছে শুভ্রর। ব্যাপারটা এত অস্বস্তিকর। জীবনেও শুভ্র চিন্তা করেনি এমন একটা পরিস্থিতিতে তাকে পড়তে হতে পারে। শুভ্র ফোন হাতে নিয়ে বারবার রেখে দিচ্ছে। তারপর মায়ের কান্না ভেজা মুখ চোখে ভাসলে আবারও ফোন হাতে নিচ্ছে। এক পর্যায়ে শুভ্র নিজেকে শক্ত করলো। কল দিল তুলির নাম্বারে। রিং হলো অনেকক্ষণ। ওপাশ থেকে কল রিসিভ হলো। ঘুমো ঘুমো কণ্ঠে কেউ বলল, হ্যালো, কে? শুভ্রর হৃৎপিণ্ড লাফাচ্ছে। অত্যন্ত নার্ভাস ফিল করছে সে। শুভ্র গলা পরিষ্কার করে বলল, ঘুমাচ্ছিলে? পরে কল করবো তাহলে। শুভ্রর গলার আওয়াজ মুহূর্তেই চিনে ফেললো তুলি। ধপ করে শোয়া থেকে উঠে বসে পড়ল। অপ্রস্তুত হয়ে বলল, স্যার, আপনি? কোনো দরকার এত রাতে? শুভ্র হালকা হাসলো। মেয়েটা এত প্রশ্ন করে। শুভ্র গম্ভীর হওয়ার চেষ্টা করে বলল, কালকে তো ভাইভা, প্রিপারেশন কেমন? তুলি অবাক হলো। স্যার ফোন করে ভাইবার কথা জিজ্ঞেস করছেন কেন? তুলি কিছুটা মিনমিন করে বলল, আজ না পড়তে পারিনি তেমন স্যার। শুভ্র প্রশ্ন করল, কেন, ফাঁকি দিচ্ছ? তুলি তাৎক্ষণিক শুভ্রকে শুধরে দিয়ে বলল, না না স্যার, আজকে তো আমাদের বাড়িতে আত্মীয়রা এসেছিলেন, তাই বাসায় অনেক ভিড় ছিল।
তবুও যতটুকু কভার করা যায় করেছি আমি, সত্যি। আত্মীয় কেন? তুলি এবার থেমে গেল। ইস, পরিস্থিতিটা এমন অদ্ভুত কেন? তুলির মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে করলো ধরনীর গহ্বরে। শুভ্র তার সঙ্গে শুভ্র স্যার ভাবলেই গাটা কেমন যেন শিরশির করছে। শুভ্র আবার জিজ্ঞেস করলো, বললে না কেন? তুলি থামলো। কিছুক্ষণ পর ইতিউতি চেয়ে ধরা গলায় বলল, ওই আমাদের বিয়ের কথা হয়েছে আজ বাসায়। শুভ্র থমকে গেল। অস্বস্তি দুজনকেই কেমন জড়িয়ে নিল নিজেদের মধ্যে। শুভ্র আবারও গলা পরিষ্কার করলো, কথা ঘোরানোর চেষ্টা করে বলল, অনেক রাত হয়ে গেছে, সকালে তো মেডিকেল আছে, ঘুমিয়ে পড়ো। তুলি মৃদু স্বরে সায় দিল, সালাম দিয়ে ফোন কাটলো। শুভ্র ফোন হাতে বিছানার উপর মাথা নিচু করে বেশ কিছু সময় এভাবে বসে থাকলো। কেমন মাথা ধরেছে শুভ্র যথেষ্ট ব্যক্তিত্ববান পুরুষ। তার মতো মানুষের কাছে এই বিয়ে নিছক কি বিয়ে নয়, বরং তার সম্মান ধুলোয় মেশানো। একই মেডিকেল কলেজে চাকরি করে ওই মেডিকেল কলেজের ছাত্রীকে বিয়ে করা কেউই ভালো চোখে দেখবে না, কানাঘুষো হবে, মানুষ পিছনে কথা শোনাবে। শুভ্র নিজেকে নিয়ে তেমন ভয় না হলেও তুলির জন্য ভাবছে সে। হয়তো এতে তুলির জীবনও বিপদের মুখোমুখি হতে পারে। তুলি মেয়ে, তার জন্য এমন বিশ্রী সমালোচনা ভালো কিছু বয়ে আনবে না। শুভ্র ভাবলো, তারপর ফোনটা বিছানার উপর রেখে ছুঁড়ে ফেলে দিল। ধপ করে বিছানার উপর থেকে উঠে সোজা গিয়ে দাঁড়ালো দেওয়ালে টাঙানো মৃত বাবার ছবির দিকে। কিছুক্ষণ বাবার ছবির দিকে চেয়ে তারপরে শুরু করলো তার অভিযোগের পাহাড়। শুভ্র বলল, আব্বু, এটা কেমন বিচার বলো তো? আমি শুভ্র এমন বিয়ে করবো ভাবিনি। তুমি কেন আম্মুকে এত অসহায় করে চলে গেলে? আম্মু এখন বাচ্চাদের মতো হয়ে গেছে, শুধু কাঁদে সারাক্ষণ। তুমি জানো, আম্মু কাঁদলে আমার দুনিয়া অন্ধকার হয়ে যায়, নিজেকে তখন পাগল পাগল লাগে। আম্মু যখন আমাকে তোমাদের ব্যাপারে বলল, আমি তখন কেন সেটা শুনতে গেলাম? আম্মুর কষ্ট শুনলেই আমার খারাপ লাগে। এই খারাপ লাগা থেকে তুলিকে বিয়ে করতে হবে আমায়। এটা হয় আব্বু, বলো? তুলি কে? তুলি আমার ছাত্রী, তাকে আমি বিয়ে করব? আমি শুভ্র? অসম্ভব। অথচ এই অসম্ভব তোমার বউ সম্ভব করার জন্য উঠে পড়ে লেগেছে। তারপর শুভ্র থামলো, খানিক পর বলল, আমার অস্বস্তি হচ্ছে আব্বু, এভাবে হয় না। তুমি আমাদের ছেড়ে চলে গিয়ে একদম ভালো করনি। আম্মুকে আমি কিভাবে সামলাবো আব্বু? আমার আর ভালো লাগে না। শুভ্রর বাবা ছবিতে হেসে শুভ্রর দিকে তাকিয়ে আছেন। ছবিতে কথা বলে না, তাই শুভ্রর বাবাও কথা বলেনি। ছবি কথা বললে হয়তো শুভ্রর বাবা মৃদু হেসে বলতেন। শুভ্র ক্লাস করাচ্ছে, লেকচার স্লাইড মাল্টিমিডিয়া প্রজেক্টরে বড় করে দেখানো হচ্ছে। শুভ্র পুরো লেকচার খুব সুন্দর করে সবাইকে বুঝিয়ে দিচ্ছে। ক্লাসের মধ্যেই শুভ্রর চোখ না চাইতেও তুলির দিকে যাচ্ছে। তুলি মনোযোগ দেখানোর চেষ্টা করছে ক্লাসে, কিন্তু যতবার শুভ্র তাকাচ্ছে তুলি অন্যমনস্ক হয়ে যাচ্ছে। তুলির হাত কাঁপছে, লেকচার ঠিকভাবে নোট করতে পারছে না। শুভ্র তুলির নার্ভাসনেস বুঝলো। বাকি সময় আর তুলির দিকে তেমন একটা তাকালো না। এক সময় ক্লাস করিয়ে বেরিয়ে গেল শুভ্র বেরিয়ে যেতেই তুলির ফ্রেন্ড তুলির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো বেশ সন্দেহ নিয়ে, তুলি, আজ শুভ স্যার তোর দিকে এভাবে বারবার তাকাচ্ছিল কেন? ওনার চাহনি দেখে আমার কিন্তু সুবিধার মনে হয়নি। তুলি ভেতরে ভেতরে থতমত হলো, কিন্তু প্রকাশ করলো না। বই খাতা ব্যাগে ঢোকাতে মৃদু হেসে বলল, হয়তো রেগে তাকিয়েছেন। আমি তো ওনার কাছে লাস্ট ভাইভা তেমন একটা ভালো দিইনি, বললাম না তোকে? আমায় অপমান করলো যে ভাইভা টেবিলে। আয়েশা তবুও ভাবলো তার সন্দেহ এখনো যায়নি। আয়েশা তারপর বলল, না রে, ওটা রেগে তাকানো ছিল না, স্যার তোর দিকে বেশ সফট চোখে তাকিয়েছিল, আমি লক্ষ্য করেছি। তুলি আয়েশার এমন পরপর করা প্রশ্নের এক পর্যায়ে উত্তর দেওয়ার ধৈর্য হারালো। আয়েশার মাথায় কলম দিয়ে টোকা দিয়ে বলল, সারাক্ষণ কোরিয়ান ড্রামা দেখিস দেখেই তো এমন আজগুবি চিন্তা মাথায় ঘুরে রে তোর। এখানে দাঁড়িয়ে এত প্রশ্ন করলে নেক্সট লেকচার ক্লাসের টাইমটা এখানেই কেটে যাবে, চল তাড়াতাড়ি। আয়েশা লেকচার ক্লাসের কথা মনে পড়ায় দ্রুত ব্যাগ কাঁধে নিল। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে আয়েশা বলল, যাই বলিস তুলি, শুভ স্যার তোর দিকে এভাবে না তাকিয়ে আমার দিকে এভাবে তাকালে আমি রাগ করতাম না। আমাদের এই থার্ড ইয়ারে একমাত্র এই স্যারটাই সুন্দর দেখতে,
বাকিদের বয়স বেশি না হলেও দেখতে ভালো না। পুরো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কাটিয়ে এই পর্যায়ে এসে শুধুমাত্র একটা স্যারকে ভালো লেগেছে, বাকিরা তো সারাদিন খিটখিট করতে থাকে আমাদের উপর। উফ, কি দিন গেল রে আমাদের তুলি। অফিস রুমে বসার সঙ্গে সঙ্গে দুজন কলিগ এসে ঢুকলেন শুভ্রর রুমে। শুভ্র তাদের দেখে মৃদু হেসে সালাম দিল। ডাক্তার আরিফ ও ডাক্তার ফারহান শুভ্রর সামনে চেয়ারে বসলো। শুভ্র বলল, কি ব্যাপার, দুজনেই আজ একসঙ্গে আমার রুমে? ডাক্তার আরিফ মুচকি হেসে শুভ্রর দিকে তাকালো, তারপর টিটকারি করে বলল, আগে চা না 3 কাপ, তোর সঙ্গে মারাত্মক আলোচনা আছে। শুভ্র হয়তো কিছুটা আন্দাজ করতে পারলো, সে কাউকে ডেকে চা দিতে বলল। আরিফ কথা তুলল, শুভ্র, কাল কোথায় গেছিলি? তাও একদম আন্টিকে বগল দাবা করে। শুভ্র যা ভেবেছে তাই, চা এসেছে। শুভ্র হালকা স্বরে বলল, জানিসই তো সব, জিজ্ঞেস করে আবার মজা নিস। ফারহান চায়ের কাপে চুমুক দিয়ে বলল। শুভ্র এবার থামলো, কথা ঘোরানোর চেষ্টা করে বলল, বিয়ে এখনো ঠিক নয়, হলে জানবি অবশ্যই। মেয়েটার ছবি আছে, দেখি তোর সাথে মানায় কিনা। শুভ্র হালকা হাসলো, বাঁকা চোখে তাকিয়ে জবাব দিল। বন্ধুর বউয়ের ছবি চাস, মতলবটা কি তোর? ফারহান এবার শুভ্রর কথা ধরে ফেললো, একটু উঁচু হয়ে হৈ হৈ করে উঠে বলল, এই তুই না বললি বিয়ে ঠিক না? বিয়ে ঠিক না তো তুই আরেকটা বেটার মেয়েকে বউ বলিস কেন? ভদ্র ভদ্র শুভ্র অভদ্র হয়ে গেল কবে থেকে? ভেরি ভেরি সন্দেহজনক। শুভ্র থতমত হয়ে গেল, তারপর সে পুরো ব্যাপারটা হেসে উড়িয়ে আর দিল। কতকাল ভদ্র বলল, থাকবো? এত ভদ্র থাকলে আর বউটু জুটবে না কপালে। বন্ধুরা আরো কিছু সময় হাসাহাসি করে আবারও যার যার কাজে লেগে গেল। তারা যেতেই শুভ্র যেন হাত ছেড়ে বাঁচলো। কাজ শেষ হলে শুভ্র দুপুরে 2টায় অ্যাটেন্ডেন্স সিট সাইন করে বেরিয়ে যায়। লিফটে কল আসে আফরোজা বেগমের। শুভ্র লিফটে থাকায় কল ধরতে পারে না, লিফট থেকে নেমে কল ঘুরায়। রিং বাজার সময়টা শুভ্র গাড়িতে উঠে গাড়ি ঘুরায়। আফরোজা বেগম কল ধরেন। শুভ্র সালাম করে জিজ্ঞেস করে, কোনো দরকার আম্মু? আমি হসপিটাল থেকে বেরিয়েছি। আফরোজা বেগম বললেন, শোন না শুভ্র, আমি দোকানে যাব, শাড়ি কিনবো ভাবছি। তোর শার্টগুলো কেমন পুরানো হয়ে গেছে, তোর জন্য কিছু কিনে নিব, তুই ফ্রি আছিস? শুভ্র হালকা হাসলো। সারাদিন ক্লাস ওয়ার্ড আর রোদি দেখে মাথাটা মারাত্মক ম্যাজ ম্যাজ করছে, ঘাটটাও ব্যথায় টনটন করছে, কিন্তু মায়ের এক কথা তার কাছে শিরোধার্য। শুভ্র মৃদু হেসে বলল, ফ্রি আছি আমি, তুমি রেডি হও, আমি আসছি। আচ্ছা, দ্রুত আয়। শুভ্র অপেক্ষা করছে মায়ের ফোন কাটার, কিন্তু আফরোজা বেগম ফোন কাটছেন না। শুভ্র জিজ্ঞেস করলো, আর কিছু লাগবে আম্মু? আফরোজা বেগম গড়িমসি করতে লাগলেন, তারপর বলেন, শোন না শুভ্র, তুই তো ইয়াসমিনের বাসার গলি পেরিয়ে আসবি বাসায়। ওই বলছিলাম কি, তুলিকে যদি নিয়ে আসতে একবার, মেয়েটাকে কিছু একটা কিনে দিতাম, সঙ্গে ইয়াসমিন আর জুবাইরের জন্য কিনে দিলাম, ভালো হবে না? ওদের সঙ্গে দেখা হওয়ার পর তো তেমন কোনো উপহার বা কিছুই দেওয়া হয়নি। তুই কি বলিস? তোর কাছে টাকা আছে তো শুভ্র, নাকি আরো পরে কিনে দেবো ওদের? শুভ্র বুঝতে পারলো তার মায়ের অভিলাষ। খুঁজে খুঁজে মায়ের ধান্দা থাকে কিভাবে তুলি আর শুভ্রকে কাছাকাছি আনা যায়। শুভ্র তুলিকে মানাবে না এত সহজে, আফরোজা বেগম জানেন। তাই খুঁজে খুঁজে তুলিকে শুভ্রর গলায় ঝুলিয়ে দেওয়ার গেমই নেমেছেন আফরোজা বেগম। মায়ের বুদ্ধি মুহূর্তে ধরে ফেলল শুভ্র, তবুও অগোচরে তার মাকেই জিতিয়ে দিয়ে বলল, ঠিক আছে, নিয়ে আসবো তোমার বান্ধবীর মেয়েকে। আর টাকার চিন্তা তুমি করবে না, এটা তোমায় কতবার বলেছি আম্মু। আমার কাছে টাকা না থাকলে ভিক্ষা করেও আমি তোমার শখ মেটাবো, বুঝেছো তুমি? আফরোজা বেগম হেসে উঠেন শব্দ করে। ছেলের এক একটা কথায় হাজারটা দোয়া বেরিয়ে আসে বুক চিরে। গর্বের সম্মুখে বিনা সংকোচে আফরোজা স্বীকার করেন তার স্বামী তাকে মরার আগে একজন সন্তান দিয়ে গেছেন, যে সন্তানের কাছে আফরোজা মানেই সবকিছু। আফরোজার হাত চেপে ধরে রাখার মতো স্বামী নেই, কিন্তু সেই হাত ধরে রেখে ভরসা দেওয়ার মতো একটা শুভ্র আছে। শুভ্র তার সন্তান। শুভ্র গাড়ি থেকে নেমে দাঁড়ালো, চাবি পকেটে ঢুকিয়ে কলিং বেল চাপলো তুলিদের বাসার। বেশ অনেক সময় বেল দিয়ে দাঁড়িয়ে থাকলো শুভ্র। ঘরে কেউ নেই, শুধু তুলি আর জোবায়ের। জোবায়ের টিভিতে
কার্টুন দেখছে। তুলি কলেজ থেকে এসে ঘুমাচ্ছে। দরজায় এতবার কলিং বেল বাজাতে শুনে একসময় তুলি কাঁচা ঘুম থেকে উঠে খোলা চুল খোপা বাঁধতে বাঁধতে এসে দরজা খুলে দিল। ওপাশে শুভ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে তুলি অবাক হলো। শুভ্রর তো এখন বাসায় যাওয়ার কথা, এখানে কেন? তুলির খোপা করা হাত নেমে আসে নিচে, সঙ্গে সঙ্গে গায়ের ওড়নাটা মাথায় তুলে নিয়ে অপ্রস্তুত কণ্ঠে সালাম দিয়ে বলল, স্যার ভেতরে আসুন। শুভ্র ভেতরে একবার উকি দিয়ে দেখলো ঘরে তেমন সারা শব্দ নেই, শুধু টিভি দেখছে। বসার ঘর থেকে টিভির আওয়াজ আসছে। জোবায়ের সোফায় বসা। শুভ্র ঘরে ঢুকলো না, বাইরে থেকেই বলল, ঘরে কেউ নেই? তুলি জবাব দিল, আম্মু ফার্মাসিতে গিয়েছে জবুর জন্য মেডিসিন আনতে, আর কাজের মেয়ে তো নিচে গেছে, কি যেন একটা কাজ আছে। শুভ্র ঘরে কেউ নেই শুনে ভেতরে ঢুকতে চাইলো না, তবে ঘরের বাইরে থেকে শুভ্র এভাবে ফেরত যাবে শুনে তুলি জোরপূর্বক শুভ্রকে সোফায় এনে বসালো। শুভ্র জোবাইরের পাশে বসলো। জোবাইর শুভ্রকে দেখে সোজা রিমোট রেখে শুভ্রর কাছে ঘেঁষে বসলো। শুভ্র এমন কাণ্ডে হেসে উঠলো। জোবাইরকে কোলে তুলে নিজের হাঁটুর উপর বসালো। শুভ্র কোলে বসিয়ে জিজ্ঞেস করলো, কেমন আছে আমার জবু বেটা? ভালো না মন্দ? জোবাইর শুভ্রর চুল নাড়তে নাড়তে হেসে হেসে জবাব দিল, বৃন্দাস আছি দুলা ভাই। প্রথম কারোর মুখে দুলাভাই সম্বোধন শুনে শুভ্র কেসে উঠলো, আর চোখে তুলির দিকে তাকালো। পাশে ঘুম ঘুম চোখে শুভ্রর দিকে তাকিয়ে থাকা তুলিরও শুভ্রর দিকে চাইলো। দুজনের চোখাচোখি হতে তুলি অপ্রস্তুত হয়ে উঠে রান্নাঘরে চলে গেল। শুভ্র এসেছে, মা ফেরার আগে তাকে কিছু একটা দেওয়া উচিত। তুলি প্রথমে শরবত বানাতে বসলো। শুভ্র নিজেকে স্বাভাবিক করে বলল, ওরে বাবা, বিন্দাস আছো? এই ওয়ার্ড শিখলে কোথা থেকে? জোবাইর মাথা নেড়ে নেড়ে উত্তর দিল, দেবের ছবি থেকে শিখেছি দুলা ভাই। তুমি দেবের ছবি দেখেছো? পাগলো, পরাঞ্জয়, জলিয়ারে, এসব দেখেছো? শুভ্র হালকা হাসলো। আজকালের বাচ্চা এইটুকু বয়সে মুভিজ দেখছে। প্রেমে কত কত মুভি তাদের ভালো লাগছে, এদের ভবিষ্যতে কি যে হবে। শুভ্র উত্তর দিল, হ্যাঁ, কয়েকটা আগে দেখেছি স্কুলে থাকতে। তুমি স্কুলে ছিলে? এত বড় মানুষ স্কুলে পড়ে? শুভ্র জোবাইরের বাচ্চামো কথায় হেসে ফেললো। স্কুলে আমি ছোটবেলায় পড়েছি, এখন তো আমি বড় হয়ে গেছি, এখন আমি আর স্কুলে পড়ি না। জোবাইরের মাথায় আপাতত এসব ঢুকছে না। দূর থেকে তুলির চোখ রাঙানো দেখে সে আপাতত নিশ্চুপ হয়ে গেছে। জোবাইর এক্ষুনি এত এত দেবের ছবি দেখেছে শুনলে তুলি জোবাইরকে আস্ত আস্ত চিবিয়ে খাবে। টিভির ডিসের লাইন কেটে দিবে আব্বুকে বলে। তাই জোবাইর আর কথা বাড়ালো না। তুলির শরবত এনে শুভ্রর দিকে এগিয়ে দিল। শুভ্র শরবত হাতে নিল, খেতে খেতে প্রশ্ন করলো, আন্টি কখন আসবেন? তুলি শুভ্রর মুখোমুখি সোফায় বসা। তুলি উত্তর দিল, ফার্মাসির কাছে এক্ষুনি চলে আসার কথা। বলতে বলতে কলিং বেল বাজলো। তুলি উঠে দরজা খুলে দিল। সোফায় বসা শুভ্রকে দেখে ইয়াসমিন অবাক হয়েছেন। তুলিকে ফিসফিস করে বললেন, শুভ্র কখন এলো? তুলি জবাব দিল, কিছুক্ষণ আগেই। তুই জানতি? তুলি মায়ের কথায় বিরক্ত হলো। তাদের সম্পর্ক কি এমন যা নিয়ে বাড়িতে আসার মতো? তারা কি একটা প্রেমের সম্পর্কে আছে? মাও না মাঝে মাঝে অদ্ভুত কথা বলে। তুলিও বিরক্ত হয়ে জবাব দিল, তোমার কি মনে হয় স্যার আমায় জানিয়ে আসতে পারেন? ইয়াসমিনের হুঁশ ফিরল এবার। শুভ্রর দিকে চেয়ে বললেন, ওহ, তুই কিভাবে জানবি? শুভ্র তো তোর সঙ্গে তেমন কথা বলে না। আচ্ছা, শুভ্রর সঙ্গে গিয়ে চা বসিয়েছিস? হ্যাঁ, চা পাতা দিব এখন। আচ্ছা, বানিয়ে নিয়ে আয়। 3 কাপ আনিস। তুই, আমি আর শুভ্র মজা করে বানিয়ে আনিস। শুভ্রর সামনে তোর চা খুব ভালো হয় এমন প্রমাণ রাখতে হবে। দ্রুত যা। ইয়াসমিন কথাটা বলে বোরকা না খুলে শুভ্রর পাশে গিয়ে বসেন। শুভ্র ইয়াসমিনকে দেখে সোফা থেকে উঠে সালাম করে। ইয়াসমিন শুভ্রর এমন নম্র ব্যবহারেই খুশিতে ঝলমলিয়ে ওঠেন। হাত বাড়িয়ে শুভ্রকে বসতে বললেন। শুভ্র ভালো মন্দ জিজ্ঞেস করলো। ইয়াসমিন উত্তর দিলেন। এক পর্যায়ে চা এলো। তুলি চা সার্ভ করলো সবাইকে। শুভ্র চা পছন্দ করে খুব। দিনে 3 বেলা চা ম্যান্ডেটরি শুভ্রের জন্য। এর বেশি হলেও মন্দ হয় না। চায়ের বেলায় শুভ্র খুব চুজি। চায়ে ডুবানো চিনি বা দুধ, লিকার কোনোটাই পছন্দ না। চায়ে 3 উপাদানের পরিমাণ একটা রাশিও থাকতে হয়, তখনই
শুভ্র তখনই চা খেতে পারে। তবে আজকে চাটাও শুভ্রর বেশ লাগলো। শুভ্রর গা চাঙ্গা হয়েছে। মেডিকেল থেকে আসার পর এই একটা চায়ের খুব দরকার ছিল। শুভ্রর চা পছন্দ হয়েছে, সেটা তুলি বুঝতে পারলো। তুলির চা খেতে খেতে শুভ্রর দিকে বারবার তাকাচ্ছে। শুভ্র একবার তাকালো, সঙ্গে সঙ্গে তুলি চোখ ফিরিয়ে নিয়েছে। ইয়াসমিন শুভ্রকে এটা ওটা জিজ্ঞেস করছেন। শুভ্র বেশ সুন্দর করে উত্তর দিচ্ছে। শুভ্রকে একসময় ইয়াসমিন জিজ্ঞেস করলেন,